জবা কুসুম শঙ্কাশং কাশ্যপ্রিয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতস্মিং দিবকরুম দিব্য শঙ্ক তুষারাভম ক্ষীরদারুণ বসন্তভম নমামি শশিনম ভক্ত সম্ভর মুকুটভূষণম ধরণী গর্ভ সম্ভূতম বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমরং শক্তিহস্তং চ লোহিতাঙ্গনমহম প্রিয়াঙ্গুকলিকা শ্যামাম রূপেণ প্রতিম বুধম সম্যং সর্বগুণপতম নমামি শশীরসুতম দেবতানাম ঋষি গুরুং কনক সন্নিভম বন্ধহুতং ত্রিলোকসপ্তম নমামি বৃহস্পতিম হিমকুন্দ অবিনালভম দত্তনাম পরম গুরুম সর্বশাস্ত্র প্রবক্তারাম ভার্গবং প্রণাম্যহম নীলাঞ্জন চয় প্রক্ষম রবিষ্ণুম মহাগ্রম ছায়া গর্ভ সম্ভূতম বন্দে ভক্তাশনেশ্বরম অধ্যকয়াং মহাঘোরং চন্দ্রাদিত্যমিবুদ্ধকম সিংহিকায়া সুতং রুদ্রং তং রাহুং প্রণাম্যহম পলালধুম শঙ্কাশং তারাগ্রহ বিমোদ্যকম রুদ্রং রুদ্রত্বকং ক্রং তং কেতুং প্রণাম্যহম। তো সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন জ্যোতিষ শিক্ষা দ্বিতীয় ব্যাচ। তো আজকের বিষয় হচ্ছে রবি রেখা ও বিবাহ রেখা বিচারের কৌশল। তো রবি রেখা এবং বিবাহ রেখা কোথায় থাকে সর্বপ্রথম জানতে হবে। দেখুন হাত অঙ্কিত আছে, লাল দাগে আয়ু রেখা দেওয়া আছে, শিরো রেখা দেওয়া আছে, হৃদয় রেখা দেওয়া আছে, ভাগ্য রেখা দেওয়া আছে। এবার রবি রেখা বিবাহ রেখা কিন্তু নেই। তো রবি রেখা হচ্ছে রবির আঙ্গুলের গোড়া থেকে ঠিক বরাবর নেমে কখনো ভাগ্য রেখাকে স্পর্শ করে, কখনো করে না। আবার কখনো রবি রেখা এসে হৃদয় রেখা পর্যন্ত দাঁড়িয়ে যায়। তো এই লম্ব রেখাটাকে রবি রেখা বলা হয়। অনেক সময় আমরা কিন্তু এই রবি রেখাকে নিয়ে ভুল করি। কি ভুল করি? যে রবি রেখা যদি ভাগ্য রেখা থেকে উঠে রবি রেখা যায়, তাহলে কিন্তু এটি ভাগ্য রেখা বলে গণ্য হয়। কিন্তু এটি উপর থেকে নেমেছে না নিচে থেকে উঠেছে, এটি কিন্তু বুঝতে হবে সবার আগে। না হলে কিন্তু রবি উদিত হলে যে জগৎ আলোকিত হবে, আসলে আলোকিত হবে না। নিয়ম হচ্ছে রবি রেখার নিচেই নামতে হবে। যদিও নিচে থেকে ঊর্ধ্বগামী রবির ক্ষেত্রে রেখাও কিন্তু শুভ ফল দেয়, কিন্তু সূর্য উদিত হলে যে দিন হবে, রবি রেখা মানুষের জীবনে সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, এমনকি প্রতিষ্ঠা, প্রতিযোগিতা, এইগুলোতে যে জয়ী করবে, তাছাড়া বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমা দিয়ে তাকে মহান করবে, সেই রেখা অর্থাৎ রবির আলোর মতো তার জীবনটা জ্বলবে। তো এই জীবনটা জ্বলবে, জ্বলতে গেলে রবি রেখা থাকতে হবে। তাহলে এইবার রবি রেখা আছে কিন্তু জীবন জ্বলছে না, এমনও কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার, রবি রেখা এবং বিবাহ রেখার ক্লাস হবে, কিন্তু সেখানে একটি হরোস্কোপ কেন আঁকা রয়েছে? ধরুন, হরোস্কোপ থেকে আমরা কিভাবে বুঝবো যে রবি রেখাটি আমাদের ধরেন আছে, সেই রেখাটি ত্রুটিযুক্ত না ত্রুটিমুক্ত? এটা আমরা আতসী গ্লাস গ্লাস দিয়েও ধরতে পারতেছি না। দেখা যাচ্ছে রবি রেখা আছে কিন্তু অস্পষ্ট, বা ধরুন কাটা, এমনকি মাঝখানে হয়তো কোনো ক্রস চিহ্ন রয়েছে, বা সূক্ষ্ম আকারে জব চিহ্ন হয়ে রয়েছে, সেটি আমরা বুঝতে পারতেছি না। তখন কিন্তু এটি আজকেরই প্ল্যানেট, যে আজকে 21শে জুন 2024 এই তারিখের প্ল্যানেট। তো এই প্ল্যানেটে কিন্তু দুই আগে তারপরে এক। তো বৃহস্পতি 21 তারিখ বৃহস্পতির তারিখ, তো আগে চন্দ্র পরে বৃহস্পতি। তার মানে ধরে নিতে হবে আজকের দিনে চন্দ্রের প্রভাবটা বেশি, তারপরে রবির প্রভাব মিলে বৃহস্পতির প্রভাব হচ্ছে। তো এই গোচর প্ল্যানেটটিতে দেখে নিন যে আগে কিন্তু বৃহস্পতি একাদশে, সে শুভ ফল দিচ্ছে। গোচরে কিন্তু রবি দ্বাদশে বুধ শুক্রকে নিয়ে অবস্থান করে সে কিন্তু পিছিয়ে পড়ে আছে। তো এই দ্বাদশে ব্যস্ত রবি, অর্থাৎ দুর্বল রবি। তাহলে হাতের রেখায়, ওই রবি রেখায় কিন্তু ত্রুটি থাকতেই পারে। প্ল্যানেটে যেহেতু ক্লাস শুরুকালীন সময়ে কর্কট লগ্ন, কন্যাতে কেতু, বৃশ্চিক রাশি, কুম্ভে শনি, মীনে রাহু, মেষে মঙ্গল, বৃষে বৃহস্পতি, আর মিথুনে রবি বুধ শুক্র অবস্থান করছে। তো আমরা যেটি দেখেছি যে কর্কট লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি আর মঙ্গল দুটি গ্রহ, শুভ গ্রহ,
মঙ্গল হচ্ছে রাজযোগকারক গ্রহ। আর আমরা কি শিখেছি যে কর্কট লগ্নের ক্ষেত্রে বুধ শুক্র দুটি পাপ গ্রহ, রবির কথা কিছু বলা হয়নি। তাহলে বুধ শুক্র পাপ গ্রহ, সেই বুধ শুক্র পাপ গ্রহকে নিয়ে রবি অবস্থান করছে দ্বাদশে। অর্থাৎ রবিটি কিন্তু খুব একটা সবল হয়নি প্ল্যানেটে। নিউমারোলজিতেও কিন্তু রবি পরে গেছে এবং রবি বিলুপ্ত হয়ে কি হলো, বৃহস্পতি হলো, সেখান থেকে মাস সাল মিলে শনি হলো, আর তার সঙ্গে শুক্রবার মিলে বুধ হলো। অর্থাৎ রবি অস্তাচলে গেছে। দ্বাদশে দেখেন রবি কিন্তু অস্তাচলে গেছে। তাহলে এই যে রবি ডুবে গেল, তা আমাদের দেখতে হবে যে এই রবি রেখা তাহলে থাকা সত্ত্বেও ইনার রবি রেখা আছে, হাতে স্পষ্টত রবি রেখা আছে, কিন্তু দেখা যাচ্ছে সে যশস্বী মানুষ না, সে খ্যাতিমান মানুষ না, সে প্রতিষ্ঠিত মানুষ না, সে ধরেন তার বুদ্ধি কম, বিদ্যা কম, জ্ঞান কম, গরিমা কম, লেখাপড়ায় মনোযোগ কম, তাছাড়া পিতার সাথে সম্পর্ক কম, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি কম, এই কমগুলো ঘটছে। তাহলে এই যে রবি রেখা আছে, তাহলে রবি রেখার এখন ত্রুটি খুঁজতে হবে, যে রবি রেখা যে আছে এই রবি রেখার ত্রুটিটা কোথায়। দেখবেন যে বিচার করতে যখন চেয়ারে বসবেন, দেখবেন যে রবি রেখা বিচার করতে গেছেন, প্ল্যানেট ঠিক এইরকম বেঁধেছে, আপনি দেখবেন রবি রেখা যতটুকু মোটা থাকার কথা তা নেই, বা সূক্ষ্ম আকারে হয়ে আছে, বক্র আকারে হয়ে আছে। এমনটি কিন্তু ঘটে যাবে, বিচার করার সময় আপনারা দেখবেন যে এমনটি ঘটে যাবে। তো ঘটে যাক আর না যাক সেটি আমাদের বুঝতে হবে প্ল্যানেট থেকে, তাছাড়া হাত থেকেও সূক্ষ্মভাবে আমরা বুঝতে পারবো। তো এখানে আরেকটি বিষয় নজর রাখতে হবে, রবি রেখা কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে কেটে যায়। তাহলে রবি রেখা কেটে আরেকটি রেখা ওখানে দেখা যায় ক্রস আকারে, শক্ত আকারে রবি রেখায় এটা প্রায় দেখা যায়। এমনকি এই যখন কেটে যায় তখন এই আঙ্গুলের গোড়ার সঙ্গে মিলিত হয়ে যায়। এই ধরনের কাটা থাকলে আমরা তখন বলি যে রবি রেখা কেটে দিয়েছে, এটি হয়তো তার জীবনটাকে, মানে জীবনের চলার পথে যে যশ নাম খ্যাতি প্রতিপত্তি হওয়ার কথা সেটিতে বাধার সৃষ্টি করছে। তো হ্যাঁ, রবি রেখায় ক্রস চিহ্ন অবশ্যই অবশ্যই বাধা সৃষ্টি করবে, বা আমরা কিন্তু শিখেছি যে যে কোনো ক্ষেত্রগত ক্রস বা যে কোনো রেখায় ক্রস চিহ্ন সেটি খারাপ হবে। এইবার আরেকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে রবি রেখা যেহেতু উপর থেকে নেমেছে, অনেক সময় দেখা যায় যে এই রবির ক্ষেত্রে রবি রেখাটি একটু ছোট হয়েছে, মানে একটু নিচু থেকে শুরু হয়েছে, আর এই অনামিকা আঙ্গুলের গোড়া থেকে এইভাবে একটি রেখা এসে ঠিক এই বৃহস্পতির বন্ধনী বা শনি বন্ধনীর মতো এভাবে এসে কেটে দিয়েছে। এই এমন কিন্তু দেখা যায় দুই পাশ থেকেই রেখা আসছে। এক্ষেত্রে রবি রেখা আর একটু উঁচু পর্যন্ত থাকতেও পারে, নাও থাকতে পারে। এগুলোকে আমরা কিন্তু বলি যে তেলের কাপ বা ওয়াই চিহ্ন। তো এটি দেখবেন যে রবির যশ কিন্তু এদিক থেকে নামবে, তো যখন নামবে তখন বড় জায়গা পাচ্ছে, আর যখন বেরোচ্ছে তখন কিন্তু জায়গাটা শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ সে কিন্তু উত্তরাধিকার সূত্রে অনেক পেয়েছে, সে তার নিজের গুণে ধরে রাখতে পারেনি, বা তার বাবা অনেক লেখাপড়া করাতে চেয়েছে, স্কুল পরিবর্তন করিয়েছে, বা ধরুন তাকে প্রাইভেট টিউটর দিয়েছে, এমনকি তার পিছনে সর্বদা লেখাপড়া করানোর জন্য প্রচুর চেষ্টা করেছে, কিন্তু আসলে সে লেখাপড়া করে উঠতে পারেনি, বা কর্মে যশ হয়নি, বিদেশ পাঠিয়েছে বিদেশে পড়ার জন্য, সেখান থেকে ফিরে চলে আসছে, মানে তার শেষ নামাতে পারেনি। এই যে শেষ নামাতে পারলো না, তার মানে কি, তার প্রাপ্তিটা ছিল সে গ্রহণ করতে পারেনি, তার থলিটা বড় নয়, এটি কিন্তু বুঝতে হবে। ঠিক তদনুরূপ একটু ভেবে দেখুন যে এই ওয়াই চিহ্নর ক্রসটি এসে যদি এভাবে হৃদয় রেখায় মিলিত হয়, এভাবে যদি মিলিত হয়, এবার উপরের অংশকে বাদ দিয়ে দিন। এই তখন কিন্তু একটু ভেবে দেখুন, আমাদের ভাবতে হবে, কৌশল শিখতে হবে। তখন কিন্তু উপর থেকে কম পাচ্ছে, দেখা যাচ্ছে বাবা নেই, মা নেই, বড় ভাই বোন নেই, গার্জিয়ান নেই, তারা সহযোগিতা করছে না,
কিন্তু এই রবি রেখা যে ত্রিভুজ তৈরি করেছে হৃদয় রেখার উপরে, এটি রবি রেখার শাখা যদি হৃদয় রেখায় ত্রিভুজ তৈরি করে, তাহলে তার সুনাম যশ দিক বিদিক ছড়ায়। স্যার। যখন দিক বিদিক ছড়ায় বা একাধিক পথে উপার্জন করে, তাহলে একাধিক পথে যে ব্যক্তি উপার্জন করবে তাহলে একাধিক দিকে জ্ঞান অর্জন করবে নাকি? হুম, অবশ্যই। আপনারা যেমন কোনো পেশা করছেন সাথে জ্যোতিষ করছেন, বা দেখা যাচ্ছে কেউ ব্যবসা করছেন সাথে জ্যোতিষ করছেন, কেউ চাকরি করছেন সাথে জ্যোতিষ করছেন, এইরকম একাধিক পথে তার উপার্জন করায়। তাহলে পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে যখন উপর দিক থেকে রেখা নেমে এভাবে হবে, তখন প্রাপ্তি সত্ত্বেও আমি ধরে নিতে পারছি না। আর যখন এটিকে উল্টে দেওয়া হচ্ছে, তখন প্রাপ্তি কম, কিন্তু আমি আমার চেষ্টার বলে প্রসার প্রসার ঘটাতে পারছি। এটি কিন্তু বুঝতে হবে। রবি রেখা যত শাখান্বিত হয়ে, প্রসেনজিৎ পোদ্দার ভিডিওটি অন করুন, সুকান্ত রয় ভিডিও অন করুন। তার অন্যায় ক্ষমা করেন স্যার, বিছানায় রয়েছি তো এই জন্য অফ রেখেছি। ও আচ্ছা। তো দেখেন, যখনই আমাদের কিন্তু এই যে রবি রেখার শাখা যত বেরোবে, ততই কিন্তু তার বহুমুখী প্রতিভা থাকবে। তাহলে বহুমুখী প্রতিভাগুলোও যে আসলে সে বাস্তবায়ন হবে কিনা, ভালো হবে কিনা, সেটিও তো আমাদের জানতে হবে। আবার অনেকে দেখা যাচ্ছে বহু পথে দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে কি হচ্ছে যে দুই নৌকায় পা দিচ্ছে, ওদিক থেকে লস আসছে, এদিক থেকে যশ খ্যাতি হচ্ছে, ওখান থেকে দুর্নাম হচ্ছে, অর্থাৎ এক এক পাত্র থেকে এক এক জিনিস আসছে। আসার পরে কি হচ্ছে, সেই লোক কিন্তু মুখ থুবড়ে পড়তেছে। তখন তার অবস্থান কি, সেটি কিভাবে বুঝবে? তখন কিন্তু আমাদের বুঝে নিতে হবে যে এই রবি রেখা আমাদের আরো সূক্ষ্ম নজর দিতে হবে যে আমাদের বিচারে ভুল হচ্ছে। রবি রেখা শাখান্বিত হৃদয় রেখা মিলিত হয়েছে, একাধিক পথে সে যশ খ্যাতি উপার্জন করবে, প্রতিষ্ঠা উপার্জন করবে, তো সেই উপার্জন কিন্তু হচ্ছে না, এক এক দিক থেকে ব্যর্থ হচ্ছে। তাহলে রবিকে গিলে খায় কে? রবিকে কে দমন করে, রবিকে কে শাসন করে, বা রবিকে কে দুর্বল করে, এটি জানতে। শনি আর রাহু। হ্যাঁ, শনি আর রাহু। রবির শত্রু কিন্তু মূলত শুক্র এবং শনি। এবং শনি। শুক্র এবং শনি হচ্ছে রবির শত্রু, কিন্তু সেই সঙ্গে রাহুও রবির শত্রু, কারণ সে গ্রাস করে। ওখানে আরেকটি গ্রহ আমরা তখন জুড়ে দেব। তখনই কিন্তু আমরা দেখব যে ওই জাতকের শুক্রের ক্ষেত্র কেমন, ওই জাতকের শনির ক্ষেত্র কেমন। তাহলে শনি আর শুক্র যদি ভালো থাকে, আর রাহু যদি তার শুভ অবস্থানে থাকে, তবেই না ওই জাতক ব্যর্থ হয়ে ফিরবে না। আর না হলে ব্যর্থতার গ্লানি নিয়ে তাকে ফিরতে হবে। তাহলে এটি যে বুঝবো, যেমন ধরুন আপনাদেরকে, যেমন রাহুর ক্ষেত্র থেকে রেখা এসে এভাবে শুক্রের ক্ষেত্রে আসলে আমরা মার্শাল রেখা বলি, বলি কিন্তু মার্শাল রেখা। জি স্যার। ঠিক একই কায়দায় মণিবন্ধন থেকে রেখা উঠে এই যে রাহুর ক্ষেত্রে গেল, এটিকে আমরা কি রেখা বলি? এটাকেও কিন্তু এই জ্যোতিষ শাস্ত্রবিদরা মার্শাল রেখা বলে। সেটার এই দিকে ফাঁক, আর ওটার হচ্ছে ওই দিকে ফাঁকা। আমি দেখাই, এই দেখেন, বুঝতে পারছেন? আর একটু নামিয়ে দিই। এই এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, যত গ্রন্থ পড়বেন দেখবেন যে দুটি মার্শাল রেখা হিসাবে দেখানো হয়েছে। মানে কি, আয়ু রেখার দোষ ত্রুটি নাশ করবে। কিন্তু এই মণিবন্ধন থেকে যে রেখাটি উঠেছে, এটি তো প্রভাব রেখা বলে গণ্য হচ্ছে, ওটি কিন্তু মার্শাল রেখা নয়, ওটি শুক্রের প্রভাব রেখা। আর যেটি রাহুর ক্ষেত্র থেকে নিচের দিকে নেমেছে, এটি হচ্ছে মার্শাল রেখা। এটিতে আমরা কেন গেলাম? প্রশ্ন হচ্ছে, আমরা রবি রেখা নিয়ে ক্লাস হচ্ছে, আমরা এই জায়গায় কেন গেলাম?
এ জায়গায় শুধুমাত্র একটা কারণেই গেলাম যে এই রবির ক্ষেত্রে রেখাগুলোকে মুছি, মুছার পরে আমরা দেখব যে একাধিক রবি রেখা, এই যে একের অধিক রবি রেখা। তার মানে কি, আরে বাপরে, জীবন দুলছে, বাহ, বহু পথে উপার্জন করবে, একাধিক যোগ্যতা থাকবে, দুটি সমান সমান কর্ম থাকবে, দুটি সমান সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, বা দুটি সাবজেক্টে সে মাস্টার্স করবে বা পিএইচডি করবে, এরকমই আমরা কিন্তু বলবো। কিন্তু আমরা কখনো কি দেখব বা দেখার প্রয়োজন আছে যে এই রবি রেখাটি, যে আরেকটি রেখা নেমেছে, এই রেখাটি যদি হৃদয় রেখা থেকে ওঠে তাহলে কি হবে? স্যার ওটা হৃদয় রেখা থেকে ঊর্ধ্বগামী রেখা হবে স্যার। হ্যাঁ, ঊর্ধ্বগামী রেখা হবে, কিন্তু হৃদয় রেখার ঊর্ধ্বগামী রেখা কিন্তু আমরা শুভ বলেছি। রবির স্যার ক্ষেত্রে গেছে, সে কিন্তু সুনাম যশ প্রতিষ্ঠা দেবে, জি এমনকি স্যার। তার ওই সুনাম যশ প্রতিষ্ঠা তার হৃদয়কে তৃপ্ত করবে। তো আর করবে। এই যে রবি রেখার একাধিক, মানে আরেকটি রেখা যে নিচে নেমেছে, এটি তার হৃদয়কে তৃপ্ত করবে না, জগৎকে তৃপ্ত করবে। জি স্যার। পার্থক্য হুম। কোন জায়গায়? সে জি নিজে স্যার। শুধু প্রতিষ্ঠা পেয়ে তৃপ্ত হচ্ছে, আর এই রেখাটি হচ্ছে, সে সে তো তৃপ্ত হচ্ছেই, তার প্রতিষ্ঠা মানুষ দেখছে, এটি কিন্তু বুঝতে হবে। সুবীর মহন্ত বাবু, একটু খেয়াল করুন, এই সময় আপনি ছিলেন না। হুম। ধরুন, আয়ু রেখার অনুগামী রেখাকে মার্শাল রেখা বলে, হ্যাঁ। এটা তো, তো হ্যাঁ স্যার। সেটি ধরেন এই উপর থেকে নেমে এলো আমাদের আয়ু রেখার মাঝ বরাবর, আমরা কিন্তু মার্শাল রেখাই বলবো তাকে। হ্যাঁ। কিন্তু আবার মণিবন্ধন থেকে উঠে এই যে রাহুর ক্ষেত্র পর্যন্ত গেল না, একটু ছোট হয়ে থাকলো, একেও কিন্তু শাস্ত্রে মার্শাল রেখা বলা হবে। কিন্তু না এটা স্যার, কিন্তু আসলে আলাদা রেখার নাম দেওয়া হয়নি, কিন্তু আয়ু এটা রেখার আসলে অনুগামী। এটা অ্যাকচুয়ালি হ্যাঁ, প্রভাব মার্শাল রেখা তো, এটা অ্যাকচুয়ালি কিন্তু প্রভাব রেখার এটির কাজ করে ফল না। কিন্তু দেবে যে এটি শুক্রের প্রভাব রেখা হচ্ছে, বেঁকে গিয়ে আয়ু রেখার সঙ্গে গিয়ে গেছে, হুম। এটা প্রভাব রেখা বলে গণ্য হবে। ঠিক হ্যাঁ স্যার। তদনুরূপ আমরা এই রবি রেখার একাধিক রবি রেখা, যেটা একাধিক রবি রেখা সেটা একাধিক পথে উপার্জন করাবে, এবং হুম। তার যশ খ্যাতি প্রতিপত্তি জগৎ স্বীকৃতি দেবে। হুম। কিন্তু হৃদয় রেখা থেকে ঊর্ধ্বগামী আরেকটি রেখা হয়ে, যেমন রবি রেখার মতো দেখতে, এই, তখন কিন্তু এটি হৃদয় রেখার ঊর্ধ্বগামী রেখা রবির ক্ষেত্রে গেছে, এটি শুভ, কিন্তু খুব কথা হবে। হচ্ছে তার শুভত্বে সে তৃপ্তি পাবে। তাহলে দুটোর হুম। মধ্যে পার্থক্য অনেক না? হ্যাঁ স্যার, হ্যাঁ। আলাদা পার্থক্য আছে। যশে তৃপ্তি পাচ্ছে, তার সুনাম দেখে প্রতিহিংসা করছে না, বরং সেটি মেনে নিচ্ছে। হুম। আর কি হচ্ছে, নিজে শুধুমাত্র তৃপ্ত হচ্ছে তার প্রতিষ্ঠায়। মানে আমার মতো লোক, ধরেন আমি সকালে এই যে ঘুম থেকে উঠে স্নান করে আসলাম, ক্লাস করতেছি, ঠিক আছে, আপনার যে কয়জন উপস্থিত আছেন মাসে 1000 টাকা করে দেবেন, বাহ, এ তো একটা ভীষণ পাওয়া, মানে আমার মানসিক তৃপ্তি। কিন্তু এই যে বিশেষ করে এই মানসিক তৃপ্তি হচ্ছে এই বাম পাশের রেখাটি, রবি রেখার বাম পাশে না, ডান পাশে হতে পারে এটি। আবার ধরবেন না কখনো যে এটি যে শুধু বাম পাশে হবে, ডান পাশে হবে না। মানে হৃদয় রেখা থেকে ওঠা কোন রেখা রবির ক্ষেত্রে গেলে সেটি তার নিজের কর্ম দ্বারা নিজে তৃপ্তি লাভ করবে, তার হৃদয়ে শান্তি পাবে, এই। হুম। আর রবির ক্ষেত্র থেকে একাধিক রেখা যদি হৃদয় রেখায় টাচ করে বা কেটে বেরিয়ে যায়, সেই ব্যক্তির কর্মফলে জগৎ তৃপ্ত হবে, একাধিক কর্ম দ্বারা এসে জগতে তৃপ্তি লাভ করবে। এবং 10 জনে সেটি মানবে যে হ্যাঁ, উনি একের অধিক কর্ম করছে, সেটি সে প্রতিষ্ঠা লাভ করেছে, সংসার সমাজের মধ্যে সে স্বীকৃতি পাবে। হুম। এই দুটি পার্থক্য যদি আমরা ঠিক মতো না বুঝি, তাহলে কিন্তু ওই শুধু আমার আমার করব, বা আমি শিখবো আমি শিখবো আমি তুষ্ট হব, কিন্তু আসলে আপনি তুষ্ট হচ্ছেন
না কে তুষ্ট হচ্ছে সেটি কিন্তু বোঝা অনেকটা কঠিন রয়েছে। হুম, এইবার একই রবি রেখা আমরা বলি যে রবি রেখাকে সবসময়ের জন্য মনে রাখতে হবে। রবি রেখা যতদিন না হৃদয় রেখা ছেদ করছে ততদিন সেই জাতকের রবির পূর্ণ ফল দেয় না। পাবে না। রবির ক্ষেত্রগত রবি রেখা কখনোই তার জীবনে সূর্য উদিত হয় না, এটি মাথায় রাখতে হবে সব সময়ের জন্য যে কোনো জাতকের হাতে। তাহলে রবির ক্ষেত্রগত রেখা যখন হৃদয় রেখায় আটকে যাবে, যে হৃদয় রেখার নিচে নামছে না, তখন কিন্তু তার ওই প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি আর প্রকাশিত হচ্ছে না। ও একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে আছে। যতই চেষ্টা করুন, দেখুন বাটালে যতই ধার থাকুক পিছনে বাড়ি না দিলে কিন্তু কাটে না, এটা দেখতে হবে। আবার বেলেট দিয়ে শেপ হতে হবে, কুঠার দিয়ে কাটতে হবে। কুঠার দিয়ে শেপ হওয়া যাবে না, এটি কিন্তু বুঝতে হবে। বেলেটের ওজন 1 মিলিগ্রাম আর কুঠারের ওজন 5 কেজি, কিন্তু যেখানে যা প্রয়োজন সেখানে কিন্তু সেটি প্রয়োগ করতে হবে। ঠিক তদনুরূপ এই যে রবি রেখা আমাদের রয়েছে, অর্থাৎ আমার কুঠার রয়েছে বা আমার বেলেট রয়েছে, দেখবেন ওই বেলেটই ভুতা, ওই বেলেট দিয়ে শেপ হওয়া যাচ্ছে না। বা কুঠার রয়েছে, কুঠার দিয়ে কাটা যাচ্ছে না। তার মানে কি, 5 কেজি ওজনের কথা বললাম, 5 কেজি ওজন উঁচু করে কোপ দিয়ে দেখেছেন গাছ কাটা যায় কিনা? ও তো 1 কেজি 1.5 কেজির বেশি হলে তো আর কোপানো যাবে না। কিন্তু হুম, 5 কেজির কথা বললাম, 5 কেজি একটা কুঠার উঁচু করবেন, কোপাবেন, কয়টা কোপ দেবেন? হ্যাঁ? 5টা কোপ দিলে হাফ শেষ দেবো স্যার। ক্লান্ত কাজ হয়ে যাবে। শেষ, আর কোপানো হবে না। তার মানে কি, তার ভারী রবি রেখা রয়েছে, অর্থাৎ তার কুঠারও আছে, বেলেটও আছে, বা ছুরিও আছে, অস্ত্রও আছে, বা বিদ্যাও আছে, বুদ্ধিও আছে, জ্ঞান আছে, গরিমা আছে, সখ্যতা আছে, বাবা মার সহযোগিতা আছে, এমনকি পুত্র সন্তানের সহযোগিতা আছে, উত্তরাধিকার প্রাপ্তি আছে, কিন্তু সে কাটতে পারছে না, কাজে লাগাতে পারছে না। ওই যে প্রদীপ বাবু খেজুর গাছের গোড়ায় বসে ক্লাস করছেন, ওই খেজুর গাছটি ধরেন মনে হয় তো যে এবছর শীতকালে আর ওই গাছ কাটা হয়নি, ও গাছ থেকে রস বের করা হয়নি। তাহলে গাছ আছে, শুধু একটি গাছই থাকলে আর একটি ধারালো দা থাকলে ওই গাছটি কেটে কিন্তু সপ্তাহে 2 দিন রস বের হতো, মিনিমাম 4 মাস রস বের হতো। তাহলে 4 মাসে 4 × 2 = 8, 4 × 32 দিন রস বের হতো। 32টা পাত্র, 32টা ঠিলা বা 32টা হাঁড়ি রস বের হতো। 32টা হাঁড়িতে রস বের হলে 8 হাঁড়িতে 8:1, তো 8 হাঁড়িতে 1 হাঁড়ি গুড় হতো। তাহলে 32টায় 4 হাঁড়ি গুড় হতো। তো 4 হাঁড়ি গুড় হলে 4 হাঁড়ি গুড়ের দাম কত ছিল? অন্তত যদি 10 কেজি করেও হয়, তাহলে 4×10 = 40 কেজি, 40×2 = 80, 8,000 টাকা। কিন্তু সেই 8,000 টাকা উপার্জন হলো না। অর্থাৎ কি হয়েছে, রবি রেখা আছে, কি অস্ত্র আছে, গোলা বারুদও আছে, কিন্তু ফুটানোর সময় দেখছি ফুটছে না, নাই পড়ে না। কাজ হচ্ছে না। এই যে কাজ হচ্ছে না, আপনারা দেখছেন যে বাহ, হাত দেখাতে আছে, রবি রেখা ভালো, কোনো কাটাকাটি নেই, কিন্তু সে হৃদয় রেখা ছেদ করেনি, মানে কাজ হইলো না। এই দেখেন আমার রবি রেখা হৃদয় রেখা ছেদ করেনি, তার জন্য এই ক্লাসে উপস্থিতি কম। ক্লাসে যত বেশি উপস্থিতি হতো তত কিন্তু আমার ইনকামটা হতো। হচ্ছে না, হলো না, কিন্তু দেখেন ওই যে ছেদ করেনি, দেখছেন? জি স্যার। ভালো করে দেখেন, ছেদ করেনি। তার মানে কি হলো, স্যার এই আর হাতে এখানে কি স্যার দেখলে রবি আরো রেখা বুঝতে দুইটা স্যার? পারবেন। এই দেখেন ছেদ করেনি, জি অস্ত্র স্যার, সেট কিন্তু করেনি আছে স্যার। আমার একই। ধরেন এই জুমের যে লিমিট, লিমিট 100 জন যোগদান করতে পারবে, তাহলে জুমের চার্জ কিন্তু যাচ্ছে। তাছাড়া এই ইন্টারনেটের নেটওয়ার্ক যাচ্ছে, আমার সময় ঠিকই ব্যয় হচ্ছে, এবং আমি ঠিক 8টায় কিন্তু আমি যোগদান করেছি। তো যোগদান করে দেখি কি আপনারা নেই, তার মানে কি, এই রবি রেখা নেই বিধায় আমি তৃপ্ত হচ্ছি ক্লাস নিয়ে। কিন্তু এই রবি রেখার ক্লাস যখন আপনারা পাচ্ছেন না, সবাই কিন্তু পাচ্ছেন না, পরে যখন এই ক্লাসটি তো আর হবে না, যারা উপস্থিত হয়নি
তাদের কিন্তু ব্যর্থ হতে হবে। আরেকটি জায়গায় ব্যর্থ হতে হবে, আমাকে ব্যর্থ হতে হচ্ছে কোন জায়গায় দেখেন, সব ব্যয় করলাম কিন্তু প্রাপ্তিটা হলো না, কিন্তু আমি আমার জায়গায় তৃপ্ত থাকলাম। কেন থাকছি? কারণ হচ্ছে কি, ওই হৃদয় রেখা তো আর, ওই রবি রেখা তো আর হৃদয় রেখা ছেদ করে বের হয়নি, আমি আমারটা ঠিক মতো নিয়ে নিচ্ছি, অর্থাৎ আমি আমার পড়িয়ে ক্লাস কিন্তু একটি পার করে দিচ্ছি। অর্থাৎ আজকে ক্লাস নাম্বার কত? 11 কিন্তু। না স্যার 12 হবে স্যার। 11 স্যার, 11 হবে স্যার, হ্যাঁ, 11 হবে 11। স্যার। 11 হবে। আজকে 11 স্যার ক্লাস। হ্যাঁ, তো ক্লাস নাম্বার 11, 11 কিন্তু আমি পার করে দিচ্ছি, কিন্তু ফলাদেশ কি হচ্ছে? আলটিমেটলি কিন্তু লস আমিও হচ্ছি, আপনারাও হচ্ছে। মানে পরের ক্লাসে যখন এই রবির প্রশ্ন করবেন, তখন কিন্তু এই রবির ক্লাস যেহেতু যারা উপস্থিত নেই, ভিডিও মনোযোগ সহকারে দেখবেন না, মাথায় গিয়ে দেখা যাচ্ছে এই গোলমাল পাকিয়ে যাবে। তো স্যার এই রবি রেখা, হ্যাঁ বলেন। না, এখানে ধরে নিলাম যে আপনার রবি রেখা নাই বা আমার নাই বা জাতকের নাই, টোটালি নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার কি অন্য কোনো গ্রহ মাধ্যমে কি তার সুনাম যশ খ্যাতি অর্জন করবে না? রবি রেখা নাই এ ধরলাম, জাহান নামে যাক, রবি উঠুক না। ও উঠুক না, আমার এখন বৃহস্পতি। ওই আমি নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ওখানে ওই যে কয় মাস ধরে শুধু রাতই থাকে, হ্যাঁ, দিনই হয় না। বরফের দেশ। হ্যাঁ, তাহলে এই যে রবি রেখা নেই, হ্যাঁ, তাহলে রবি রেখাহীন, যেমন ভাগ্য রেখাহীন জাতককে ব্যর্থ জীবন বলে, আর আমি বলি ভাগ্য রেখাহীন জাতক ব্যর্থ নয়। রাইট। যে ব্যর্থ হয়ে সে শেখে, অন্যান্য গ্রহ তাকে প্রতিষ্ঠিত করতে পারে, ভাগ্যের প্রদীপ জ্বালতে পারে। হ্যাঁ, রবি রেখাহীন মানুষের জীবন অন্ধকার, এটি বলা ভুল হবে। কারণ সেটাই বলছি। রবির যে গুণাগুণ বা যে বৈশিষ্ট্য, ওই প্রায় সেম বৈশিষ্ট্য কিন্তু বৃহস্পতির মধ্যে রয়েছে। রাইট, আমি সেটাই বলছিলাম। তো এবার আবার স্যার বৃহস্পতি রবির কিন্তু শত্রু নয়। তিনটি কথা দিয়ে বুঝতে হবে, বৃহস্পতি হচ্ছে প্রতিষ্ঠা, যশ, সম্মান। না, ওই ধত্তরি, রবি হচ্ছে প্রতিষ্ঠা, যশ, প্রতিষ্ঠা সম্মান। যশ সম্মান। আর বৃহস্পতি বৃহস্পতি হচ্ছে কি? সুনাম যশ খ্যাতি। রবি হচ্ছে সুনাম, যশ, খ্যাতি। হ্যাঁ, আর বৃহস্পতি হচ্ছে প্রতিষ্ঠা, যশ, সম্মান। তিনটিকে প্রতিষ্ঠা। এ পাত্রে আর ও পাত্রে রাখেন, দেখেন একই রকম ওজন হবে। প্রতিষ্ঠা, যশ, সম্মানও বৃহস্পতি, আবার সুনাম, যশ, খ্যাতি বৃহস্পতি। তাহলে সুনাম না হলে প্রতিষ্ঠা হবে না, আর ওই প্রতিষ্ঠা না হলে খ্যাতি হবে না, যশস্বী হবে না। এই দুটি কিন্তু এক সূত্রে গাঁথা। তো তখন ওই জাতকে দেখতে হবে যে বৃহস্পতি কেমন। যদি বৃহস্পতি ভালো থেকে থাকে, তো আজকের এই লগ্নে বৃহস্পতি শুভ কারক গ্রহ, সে একাদশে বসে আছে, কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই, উপরন্তু চন্দ্র বৃহস্পতির দৃষ্টি বিনিময় করেছে, তাহলে তার বৃহস্পতি ভালো, অর্থাৎ বৃহস্পতি শুভ। এইবার বৃহস্পতি শুভ কি অশুভ, এখানে আপনাদের প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি যে রবি রেখা নেই ক্লাস করছেন, আপনি ব্যর্থ নয়, ব্যর্থ বরং আমরাই ফাঁকিতে পড়ছি। সেটাই বলতে কারণ চাচ্ছি। আজকের আমার যে প্ল্যানেটটি এঁকেছি, এখানে কিন্তু বৃহস্পতি ভালো, কর্কট লগ্নের শুভ কারক গ্রহ। আর এই বোর্ডটি কিন্তু আপনার, মানে বোর্ডটি আমাদের, আমার। আর এখান থেকে যা লেখা হবে, যা শিখবেন, সেটি আপনাদের। তো বোর্ডে বৃহস্পতি কিন্তু একাদশে অবস্থান করছে, কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই, উপরন্তু চন্দ্রদৃষ্ট হয়ে, লগ্নপতি চন্দ্রদৃষ্ট হয়ে সে জীবন দিয়েছে। কই, আমার মনে কিন্তু কষ্ট লাগছে না ক্লাস নিতে, বরং আজকে বেশি হাসি খুশি লাগতেছে আমাকে মনে হয়, বুঝতে পারছেন? তো এটি কিন্তু আমার লাগছে না, তাহলে একমাত্র না স্যার তাকে শুভ দিতে পারে। আরেকটি বিষয় দেখতে হবে, আমরা প্রথমে দেখেছি যে রবির শত্রু দুটি, একটি শুক্র, একটি শনি। তো সেই শুক্র এবং শনি দেখেন কি অবস্থানে আছে। এই রবির যে ক্লাস হচ্ছে, রবি দ্বাদশে, ধনপতি দ্বাদশে ব্যস্ত, অর্থাৎ রবি রেখা নেই, এটাকে বাদ দিয়ে দিলাম।
তাহলে কর্কট লগ্নের সাপেক্ষে বুধ আর শুক্র কিন্তু দুটিই পাপ গ্রহ। তার মধ্যে একটি হচ্ছে রবির শত্রু শুক্র। তাহলে রবির শত্রু শুক্র সে কিন্তু যুক্ত হয়েছে, অর্থাৎ এটি শুভ ফল দিচ্ছে না। শুক্র তাকে সহযোগিতা করছে না, রবিকে করছে না। যুক্ত হয়েছে। আর একটা হচ্ছে শনি। শনি কর্কট লগ্নের সপ্তম অষ্টমপতি, সে মারক, সে অষ্টমে বসে আছে, সেও কিন্তু সহযোগিতা করছে না। না করার কারণে এই শুক্র আর শনি সহযোগিতা না করার কারণে রবির রেখায় রবি ডুবে গেছে, মানে রবির ক্লাসে শিক্ষার্থী নেই, তার মানে রবি অস্ত গেছে। তারপরেও আমরা রবি অস্ত যায় যাক, আমরা এর বিষয়গুলোকে জেনে যাই। না যদিও স্যার, টপিক ছিল, আপনার এখানে একটু স্যার এখানে একটু জানতে ইচ্ছে করতেছে হ্যাঁ যে আপনার আমার শুক্র আমাকে সহযোগিতা করতেছে না, শনি আমাকে সহযোগিতা করতেছে না, নাই হ্যাঁ করুক, হ্যাঁ শুক্রের ভূমিকা কি, শনির ভূমিকা কি? হ্যাঁ শনি এবং শুক্র ছাড়া আমি কি চলতে পারবো না? পারবো। রবির অবশ্যই মিত্র পারবো। শুক্র মানে কে? দেখেন, হ্যাঁ, শুক্র হচ্ছে প্রেম, প্রীতি, প্রীতি, সম্পদ, ভালোবাসা। শক্তির মালিক। হ্যাঁ উপরন্তু শুক্র হচ্ছে সুখ, শান্তি, ধন, ঐশ্বর্যের মালিক। হ্যাঁ, তাহলে সেই শুক্র তো সুখ দিচ্ছে না, মানে দিচ্ছে না, কম সুখ দিচ্ছে না, দিচ্ছে শান্তি না। দিচ্ছে না। তারপরে হ্যাঁ হচ্ছে শুক্র ধন ঐশ্বর্যের মালিক, ধন দিচ্ছে না। হ্যাঁ, দিচ্ছে? দিচ্ছে না না, কিন্তু। হ্যাঁ আচ্ছা, তাহলে কি হলো? প্রেম, প্রীতি, সম্ভোগ, রতিশক্তির মালিক। আপনারা হ্যাঁ উপস্থিতি বেশি হলে আপনাদের সাথে একটু প্রেম ভাব জাগ্রত হতো, হ্যাঁ, কিন্তু সেটি নেই, সেই প্রেমটা দিল না। বুঝছি। কি যায় আসে? হ্যাঁ, কি যায় আসে। ওইদিকে ব্যর্থ। হ্যাঁ, তখনই কেন ব্যর্থ? ওই যে রবি রেখা তো কেটে বের হয়নি এখনো, কিন্তু ওই হৃদয় রেখায় টাচ করে দেওয়া আছে। হুম হুম। কেটে যখন বের করে দেওয়া হবে তখন মনে হয় শিক্ষার্থী দেখেন আরো 2-1 জন যোগদান করতে পারে। হ্যাঁ, কেটে দেন, কেটে দেন। ঠিক আছে, এইবার তাহলে শনি, স্যার তাহলে স্যার শনি কি রবি দেবে? মিত্র হুম শনি কষ্ট দেবে, তারপরে ধরেন আহ কষ্ট দিয়ে তারপরে ফল দেবে। তাহলে আগে কেন? কষ্ট শনি, দিচ্ছে। শনি তো ন্যায়ের দেবতা, সে কষ্ট দিবে কেন? সে পরিশ্রম করাবে। পাপ গ্রহ না, কর্কট লগ্নের সপ্তম অষ্টম হ্যাঁ, পতি আচ্ছা। পাপ গ্রহ, সে তো হ্যাঁ পাপ হ্যাঁ ফল দিয়েই অষ্টমে বসে আছে। মানে হ্যাঁ হ্যাঁ, মিথ্যা, দুর্নাম, বদনাম, কলঙ্ক এগুলো কিন্তু দেবে। ঠিক আছে। কি হুম বলবে? এই ভিডিওটা যখন ধরেন আমি আপলোড করব, তখন হুম। বলবে যে দূর কেসি পাল স্যারের ছাত্র নেই, শিক্ষার্থী নেই, আরে উনি একা বক বক করে গেছে। তার মানে না কি? না, এই এটা যে এটা বলবে না, শনি এটা কিন্তু বলবে না, এটা বলবে না। অষ্টমী, হ্যাঁ হ্যাঁ, এটা যে বলবে সে পাগল, পাগল, পাগল। সে যে বলবে সে পাগল। দরকার নেই, কিন্তু বলবে। তাদের মুখ বন্ধ করা যাবে না, মানে শনির গুণগুলো আমরা বুঝছি, বা শনি কি করতে পারে সেটি আমরা শিখি। তাহলে শনি আমাদের কিন্তু ঠিকই কষ্ট দিচ্ছে, ঠিকই ক্লাসের টাইম ক্লাস নেওয়াচ্ছে, ঠিকই ব্যয় করাচ্ছে। সে অষ্টমে থেকে, অষ্টম ভাব কি বিচার করি? দুর্নাম, বদনাম, কলঙ্ক, মামলা মোকদ্দমা, চোর সিটিংবাজের ভয়, তারপরে হচ্ছে বিশেষ করে ওই হিরে তুলে আনলাম, মানে যে ভুলে তোমাকে ভুলে হিরে পেলে কাজ তুলে ভিখারি সেজেছি আমি, আমার সে ভুল প্রভু তুমি ভেঙে দাও। মানে হিরে ফেলে দিলাম, কাজ তুলে আনলাম, এই যে ভুলগুলো করলাম, এই ভুলগুলো কিন্তু করাবে, এবং সেটি অষ্টম ভাব। তাহলে সেই অষ্টম ভাব তো, অষ্টম ভাব মনের কষ্ট দেবে, জনের কষ্ট দেবে, শরীর কষ্ট দেবে, অর্থ কষ্ট দেবে, সব কিছুতে কষ্ট দেবে। তাহলে সেই সাংসারিক কষ্ট কষ্ট। কিন্তু সে দিচ্ছে, সে কিন্তু দেবে, দিয়ে যাচ্ছে অলরেডি। আমরা কিন্তু দুটো টপিক শেষ করতে পারবো না, কারণ কি? আমাদের উপস্থিতি নেই, মনোভাব সেটি জাগ্রত হবে না। তা না হলে আজকের ক্লাস ছিল রবি এবং বিবাহ রেখা বিচারের কৌশল, কিন্তু সেটি শুধু রবি রেখা বিচারের কৌশল দিয়ে শেষ করে দিত। স্যার তাহলে র- আর কি হবে? রবি যদি হ্যাঁ রবি বলেন। স্যার মিত্র গ্রহ চন্দ্র মঙ্গল বৃহস্পতি, তাহলে এখানে তো মঙ্গল স্যার দশমে, দশমপতি দশমে আছে, আর হুম কর্কটগণের ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ মঙ্গল। তা হুম রবি যদি নিঃস্ত, রবি হলো, রবি কোনো ভূমিকা নেই এখানে, রবি রেখা যেহেতু ক্লাস হচ্ছে,
রবির আমরা ভূমিকা পেলাম না। রবি রেখা আছে কিন্তু রবির কাজ করতে দিতে পারছে না। সেক্ষেত্রে স্যার মঙ্গল কি কোনো ভূমিকা দিবে না? যেহেতু বৃহস্পতি আমরা পেলাম ভালো, বৃহস্পতি একাদশে আছে, সে নবমপতি একাদশে ভালো, সে তার দ্বারাই আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারি। তার আমরা এই যে শিক্ষা লাভ করছি, আপনি দিচ্ছেন, আমরা নিতে পারছি না, কিন্তু আমাদের দুর্ভাগ্য। আপনি গুরু হিসেবে আপনি যে একাদশ নবমপতি গুরু, সে একাদশ সাথে সে দিচ্ছে, দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমাদের আমাদের ব্যর্থতা, নিতে পারছি না। তা ঠিকই আছে, কিন্তু স্যার মঙ্গলের কোনো ভূমিকা এখানে নেই স্যার রবির ক্ষেত্রে। রবি যেহেতু মিত্র গ্রহ, সেই হিসাবে কর্কট লগ্নের ক্ষেত্রে মঙ্গল দশমে দশমপতি হয়ে আছে, সেক্ষেত্রে স্যার কোনো ভূমিকা কিন্তু নেই কি? সেই দশমপতি তো রাজ্যকারক গ্রহ, সে তো দুজনে ঠেসে ধরেছে তাকে, হুম। এইভাবে ঠেসে ধরেছে, দুজন ওই কুস্তিগির ঠেসে ধরেছে। তার একজন শনি আর একজন রাহু। রাহু, জি স্যার। হ্যাঁ, হুম। রাহুর দ্বাদশ দৃষ্টি, শনির রাহু তৃতীয় শনি দৃষ্টি। দৃষ্টি। তাহলে এই রাহু। দুইজন মস্ত বড় কুস্তিগির সেই মঙ্গলকে ঠেসে ধরেছে। তাহলে ওই হুম। মঙ্গল কর্মভাবে থেকে সে কিভাবে ওই মঙ্গল আমাদের শক্তি সাহস যোগাবে? আমার তো এখনই হাত যেন নুলো হয়ে মনোবল। এখানে রবি বুধ স্যার একটা মনোবল ক্ষতি বুধাদিত্য যোগ হবে না? বুধাদিত্য যোগ নষ্ট করে দিয়েছে, কিন্তু শুক্র যুক্ত থাকার কারণে। নষ্ট করে বুধাদিত্য দিয়েছে। যোগ, রবি বুধের যে বুধাদিত্য যোগ, বুধ আর আদিত্য যে যুক্ত হুম। হয়েছে, একেতে রবি দ্বাদশে ব্যস্ত হয়েছে, দ্বিতীয় পাপ শুক্র সেখানে যুক্ত হওয়ার কারণে বুধাদিত্য যোগ কিন্তু আর দেয়নি। যদি বুধাদিত্য যোগ দিত, তাহলে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশল, অধ্যবসায় নিয়ে আজকের ক্লাস রমরমা অবস্থায় ঠিক কিন্তু সেইভাবেই চলতো। যদিও এখানে আরেকটি কথা বিশেষভাবে না বললে নয়, সেটি হচ্ছে দেয়নি, দুঃখের কোনো কারণ নেই। কারণ তৃতীয়স্থ কেতু জাতককে ধৈর্য দেয়, সাহসী করে, হুম। সৃজনশীল করে। তো আমাদের ধৈর্যের পরীক্ষা দেবে, আজকেই কিন্তু আমাদের মূল শিক্ষাটা দেওয়ার চেষ্টা করবে ওই তৃতীয় ভাবস্থ কেতু। চতুর্থপতি শুক্র, সে কর্কট লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ। প্রাথমিক শিক্ষা, এটা তো দ্বিতীয় ব্যাচের ডিপ্লোমা কোর্স, মানে প্রাথমিক শিক্ষা। ঠিক। শুক্র দ্বাদশে ব্যস্ত হয়েছে, অর্থাৎ চতুর্থ এবং আয়পতি ব্যস্ত হয়েছে, সে পাপ গ্রহ। ওই কিন্তু শান্তি উম, সৃষ্টি করেছে নেগেটিভ দিক থেকে, কারণ উপস্থিতি কম, আমরা বুঝতে পারবো সহজে। অনেকে অনেক কথা বলতো, সময় নষ্ট হতো, সেইটি কিন্তু হচ্ছে না। ওই শুক্র মন্দ থেকে মন্দের ভালো দিচ্ছে। তো যাই হোক, এইবার আমরা রবি রেখাকে বলেছি যে রবি রেখা যতক্ষণ কেটে বের না হবে ততক্ষণ তার জীবনে উন্নতি হবে না। এমনকি কেটে বের হয়ে ভাগ্য রেখায় যাদের মিলিত হয়, তারা হয় প্রকৃত সৌভাগ্যবান ব্যক্তি। তো রবি রেখা যখন এসে শিরোরেখায় মিলিত হয়, নিচের অংশ নেই, শিরোরেখায় এসে মিলিত হয়েছে, ভাগ্য রেখা আসলে সৌভাগ্যবান ব্যক্তি। কিন্তু শিরোরেখায় যখন আসছে, তখন ওই রবি কিন্তু যেটি দেয়, রবির আলো যে দেয়, যেমন ভিটামিন ডি দেয় রবির আলো, তাই তো নাকি? হুম। হ্যাঁ স্যার। তাই না? তাহলে ওই যেটি দেয় সেটি মস্তিষ্ক গ্রহণ করে, আর যখন গ্রহণ করে, মস্তিষ্ক থেকেই কিন্তু লেখাপড়া বলুন বা যা কিছু আপনি করবেন মস্তিষ্ক থেকে করবেন। তখন সেই বুদ্ধিমত্তা, জ্ঞান। জাতকের মস্তিষ্কের মধ্যে প্রকৃত জ্ঞানটা কিন্তু ঢোকে। আর যখন ঢোকে, তখন সে ওই রবির আলোয় তার জ্ঞান লাভ করতে শুরু করে, অর্থাৎ মাথার ভিতর কিছু যেতে শুরু করে। যে এটা আর স্যার ওই আপনার মানে শিরোরেখাতে টাচ করলো না, কিন্তু হৃদয় রেখা কেটে বেরিয়ে গেল, কিন্তু শিরোরেখাতে টাচ করলো না, তাহলে কি হবে? হ্যাঁ, শিরোরেখায় টাচ করলো না, তাহলে শিরোরেখায় টাচ করেনি, এই যে টাচ করেনি, শুধু হ্যাঁ, হৃদয় রেখা কেটে বের হয়েছে। হ্যাঁ, তার মানে ওই যে বললাম যে রবির যে আটকে ছিল, মানে দা ছিল, কুড়াল ছিল, কোদাল ছিল, কোনো কাজ করতে পারতেছিলাম না, সেটা বেলতে ক্লিয়ার হয়ে পারবো, যাবে। কিন্তু ধার সেটি দিবে, কাজ ধার। করা আরম্ভ করবে, সেটি দিয়ে কাজ করা যাবে, ঠিক আছে। এটা করতে দেবে। আর যখন সেটি লম্ব হয়ে শিরোরেখায় টাচ করবে, তখন তার মস্তিষ্ক চলতে আরম্ভ করবে। ওই যে পাগলকে একবার দুই ভাই গন্ডগোল করেছে,
তা গন্ডগোল করে, নিয়মিত গন্ডগোল করে। তো এক ভাইয়ের নাম সন্তোষ, এক ভাইয়ের নাম সুশান্ত। তো সন্তোষ আর সুশান্ত, সন্তোষ হচ্ছে একটু পাগল। তো ওই দুই ভাই মারামারি করতে গিয়ে, মানে প্রত্যহ গন্ডগোল করতে গিয়ে এইবার বড় একটা উম, ঢিল ছুঁড়ে দিয়েছে। সুশান্ত ছিঁড়েছে, মানে ছুঁড়েছে সন্তোষের মাথায়। সন্তোষের মাথায় লেগে গেছে, লেগে কেটে রক্ত ঝরছে। যখন রক্ত ঝরছে তখন ও শেষে বলছে, এই যে রক্ত, মানে ও পাগল, ও তো রক্ত চেনে না, ও বোঝে নাই। তো ব্যথা পাওয়ার পরে এইবার তাহলে ও রুখে এসে কিন্তু সুশান্তকে মারার কথা, যে তুই যেহেতু এক ঢিল মারেছিস, দুই ভাই চিরবৈরী সম্পর্ক, তাহলে আজকে এসে মারার কথা। ও তখন বলতেছে যে বড় ভাই মেরেছে, এটা তো এমন কিছু হয়নি, সে তো আমার ভাই, ভাই মেরেছে। তার মানে সন্তোষের জ্ঞান ফিরেছে। ও পাগল ছিল, ও এখন অরিজিনালটা বোঝার চেষ্টা করেছে। তা না হলে ভাই দিত একেবারে আর একটি উঠে একেবারে মেরে দিয়ে দেখা গেল ওখানে মার্ডার হয়ে যেত। মানে প্রত্যেকদিন গন্ডগোল হয় যেহেতু। তো এই ব্যক্তি প্রকৃত জ্ঞানের ছোঁয়া পেতে আরম্ভ করবে, ওই সন্তোষের মতো জ্ঞান ফিরে যাবে। ঠিক আছে। এতদিন যত রকম বই পড়েছে, গতকালকের একটি ইতিহাস বলি। যেমন দেখা যাচ্ছে একটু ধর্মতত্ত্ব শোনানোর জন্য একজন বিশিষ্ট ধর্মযাজক ব্যক্তি, উনি আমাদের বাড়িতে পদার্পণ করেন। তো পদার্পণ করার পরে সবাই তো খুশিতে মোটামুটি আত্মহারা, এবং সন্ধ্যা 7:30টায় উনি পদার্পণ করেছেন। এবং উনি কিছু ধর্ম কথা শোনাবেন, এবং সুদূর ইন্ডিয়া থেকে আগত হয়েছেন। উনি বাংলাদেশেই জন্ম, কিন্তু ক্লাস যখন 8-9-এ পড়ে তখনই উনি ভারতে চলে গেছেন, ভারতেই উনি বসবাস করছেন। ধর্মীয় আলোচনা হচ্ছে, উনি অনেক কিছু শোনাচ্ছেন। কিন্তু আমার ওয়াইফ বললেন কি, যে তাহলে কি গুরুদেব কি একটু আপনাকে দিতে পারি খাওয়ার জন্য, বলে। তা বলছে আমি তো বাইরের কোনো কিছুই খাই না। তা বলছে বাইরের না, আমাদের ফল আছে বাসায়, আম আছে, আপেল আছে, লিচু আছে, কাঁঠাল আছে, কোনোটাই কাটা নেই। তা বলছে না না, আমি কেটে দিলেও খাবো না। হ্যাঁ, কেটে দিলেও আমি খাবো না, আমাকে এমনি একটা দিয়ে দিন, আমি পরে খেয়ে নেব। শালার মটকা, আমি তো আলাপ করতেছি, আর আমি তো মটকা গরম মানুষ, আমার মটকা গেছে গরম হয়ে। তখন উনি যে শাস্ত্র কথা শোনাচ্ছেন, আমার আর ওই শাস্ত্র কথা ভালো লাগছে না, মাথায় মাথায় ঢুকছে না। আমার আর মাথায় ঢুকছে না। আমার মাথায় ঘোলা কলসি ঢুকে গেছে, ঘোলা পানি ঢুকে গেছে। ঢুকে গেলে আমি তখন কিন্তু বললাম যে আপনি গীতা 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 করছেন, ত্রেতা যুগে রামচন্দ্র ওই সত্য যুগে শিব দুর্গা, ত্রেতাতে রামচন্দ্র, দাপরে শ্রীকৃষ্ণ, তাহলে এক কৃষ্ণ সবই। তো তিনি দাপর যুগে আবির্ভূত হয়েছেন। তো দাপর যুগে আবির্ভূত হয়ে গীতা আসছে দাপর যুগে। কিন্তু সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ বেদ, সেটি তো বাবা কৃষ্ণ আসার আগেই এসে গেছে দুনিয়ার বুকে। হুম। তাহলে সেটি আসলো কি করে, আমরা সেটিকে অস্বীকার করব কি করে? আবার কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু এসে বললেন যে আমি হচ্ছে ঈশ্বর। তাহলে ওই সময় শ্রীকৃষ্ণ, উনার রাজত্ব ছিল, উনি যা বলছে তাই শুনেছে। যেমন রাজা রামমোহন কিন্তু সতীদাহ প্রথা বিলুপ্ত করার জন্য উনি যা কিছু করেছেন, উনি রাজা ছিলেন, ক্ষমতা ছিল, উনি করেছে, নিয়ম পাল্টে দিয়েছে। আমি বললাম যে দেখুন, 800 বছর, 821 বছর ধরে যে প্রথম ইউনিভার্সিটি মানে বন্ধ থাকলো, ভেঙে চুরমার করে দিল, সেই ভেঙে নালন্দা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, নালন্দা বিশ্ববিদ্যালয়। হ্যাঁ, তো এই বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিল। ওই সময় সম্রাট আওরঙ্গজেব নাকি না, বখতিয়ার খিলজি বখতিয়ার ভেঙেছিল। ইখতিয়ার বখতিয়ার উদ্দিন খিলজি। মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, হুম। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন ইখতিয়ার বখতিয়ার উদ্দিন খিলজি বিন
ইখতিয়ার উদ্দিন বিন আহ কি বিশাল আমি বড় যেটা নাম। বলছি এটা সঠিক, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম, ঠিক ঠিক এটা ঠিক, সঠিক। ঠিক ঠিক। তো এটা ঠিক ঠিক, হ্যাঁ। ইনি অসুস্থ হলেন, ওনার চিকিৎসার জন্য তখন ডাক্তার খোঁজা হলো, বৈদ্য খোঁজা হলো, কিন্তু বিধর্মীর কোনো শিক্ষা নেবেন না। তো ওই কলেজের অধ্যাপক তিনি এসে চিকিৎসা দিলেন। চিকিৎসা কিভাবে দিলেন? বললেন যে তুমি কোরআন শরীফের অমুক অমুক পৃষ্ঠা পড়ো। তো পড়ার পরে উনি সুস্থ হয়ে গেলেন। উনিও বিধর্মীর ওষুধ খাবেন না, যেটা ইতিহাস থেকে পেলাম আর কি। তো ইতিহাস থেকে পরবর্তীতে পাওয়া। দেখা গেল যে উনি কিভাবে সুস্থ হলো। রাজ রাজ্যে বৈঠক বসলো, বৈঠক বসলে বললো কি উনি অমুক অমুক পৃষ্ঠায় হোমিওপ্যাথিক ওষুধ লাগিয়ে দিয়ে গেছেন, যার ঘ্রাণে পড়তে পড়তে আপনি সুস্থ হয়ে গেছেন। আরে সর্বনাশ, শালার ওই ইউনিভার্সিটি দিয়ে ধ্বংস করে প্রধান এত কিছু সেনাপতিকে পাঠিয়ে দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে 3 লক্ষ পুঁথি এমনকি 9 বেদের লক্ষ, সেই 90 লক্ষ পাণ্ডুলিপি স্যার। সহ সব পুড়িয়ে দিলেন। তাহলে ওনার ক্ষমতা ছিল, উনি বললেন। আমি বললাম যে স্বামীজি বিবেকানন্দ যখন শিকাগোতে ভাষণ দিলেন, তখন গীতাটি নিচে ছিল, উপরে অন্যান্য ধর্মগ্রন্থ ছিল। প্রথমে ওনাকে বক্তৃতা দিতে বলেছিলেন। উনি তখন বলেছিলেন বক্তব্য দিতে গেলে যে তোমার গীতা এত কিছু পড়ো, তুমি গীতার বিষয়ে কথা বলতে আসছো, তোমার গীতা তো নিচে। তা স্বামীজি বললেন যে আমার গীতা সকল ভার সহ্য করতে পারে, সকল গ্রন্থের ভার সহ্য করতে পারে। সকল গ্রন্থের ভার যদি সহ্য করতে পারে, তাহলে কেন লীলামৃতের ভার সহ্য করতে পারেনি? ওটাও কিন্তু শ্রীকৃষ্ণের কল্প কাহিনী নিয়ে রচিত। এবার ওখানে আরো অনেক কথা হলো, সে কথা ধরেন আর রেকর্ড যেহেতু হচ্ছে সে জায়গায় আমরা না যাই। কথা হচ্ছে যে তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হওয়ার পরে যিনি এক কৃষ্ণ আকৃতি আর দুনিয়ার সব প্রকৃতি, তাহলে উনি সত্য যুগে আসেননি, ত্রেতা যুগে আসেননি, যা ছাড় দিয়েছেন। দাপর যুগে আসার পরে আর কেন আবার পুনরায় এই দুনিয়ার বুকে আবার সেই ভগবানের আবির্ভূত হতে হলো? কলিতে কেন গৌরাঙ্গ মহাপ্রভুর আসতে হলো? কলির শেষে কেন আবার হরিচাঁদ রূপে, হরিচাঁদ ঠাকুর রূপে, পূর্ণ ব্রহ্ম হরিচাঁদ ঠাকুর রূপে আবার কেন আবির্ভূত হতে হলো? আবার উনি বলেছেন যে জীবহিংসা মহাপাপ বা ওই জীব হত্যা মহাপাপ, একটা পিঁপড়েকে পর্যন্ত মারা যাবে না। তাহলে সেখানে উনি কেন অর্জুনকে দেখালেন যে দেখো আমি সবগুলোটা মেরে দিছি? তাহলে মানে কি উনি মারামারি হানাহানি শিখিয়েছেন, তুমি শুধু ধনুকটা ধরো, নিমিত্তের ভাগী হও, সব মরা। তাহলে উনি কেন করলেন? তো ধরেন এইভাবে তর্ক বিতর্ক করতে করতে রাত্রে 10টা পার হয়ে গেছে, ভালো লেগেছে যদিও। তো তথাপিও আমার কথা হচ্ছে যে আমরা কোথায় যাব? বেদে গীতার ছোঁয়া কোথায়? বেদে ধরেন লীলামৃতের স্থান কোথায়? একই গ্রন্থ দুটি, বেদের মধ্যে রামায়ণের স্থান কোথায়? এটি কিন্তু আগে বুঝতে হবে। তাহলে আমরা যদি সেই বৈদিক সভ্যতা বা যদি বেদকেই মূল ধর্মগ্রন্থ মানি, তাহলে আমাদের সেইভাবে শিক্ষাটা লাভ করে আসার দরকার। কিন্তু আমরা কি করছি? ওই রবি রেখা যে শাখান্বিত হচ্ছে না, শাখান্বিত হওয়ার কারণে আমরা নানা মুনির নানা মত। উনি বললেন সাধু সঙ্গ ছাড়া কোনো মুক্তি নেই, জীবের মুক্তি নেই। তাহলে নানা মতের জন্য সাধু সঙ্গে যাচ্ছি। তাহলে এবার সাধু সঙ্গ, তাহলে ভগবান কৃষ্ণকে ছেড়ে দিয়ে আমরা কি করলাম? এবার কৃষ্ণ নাম যেখানে ধরেন 5 মালা জপ করার কথা, 7 মালা, 10 মালা, 20 মালা বা বিভিন্ন মালা জপ করার কথা, সেটি ছেড়ে এখন গেলাম মানে সাধু সঙ্গে। সাধু সঙ্গ কি আমাকে শিখাচ্ছে? যা শিখাচ্ছে শুধু শুনছি। তাহলে কি হলো? সেটি কি ওখানে বিরোধ তৈরি হলো না? হয় কি না বলেন? হয় হয়, আপনার যত আমি তো ডাইভার্ট শাস্ত্রের হয়ে গেলাম। আলোচনা হয়, স্যার শাস্ত্রের কথাটা যদি সব মানতে চান, স্যার হ্যাঁ, বিরোধ সৃষ্টি হবে স্যার, তাহলে বিরোধ সৃষ্টি হবে। কিছু না কিছু বিরোধ সৃষ্টি হবে। হবে হবে অর্থাৎ স্যার। শ্রোতাকে সবসময়ের জন্য মুখ বন্ধ করে সহ্য করতে হবে আর জ্ঞান আহরণ করতে হবে। তো রবি বলেছে, রবি রেখা বলেছে তোমরা শেখো,
তোমরা ভাগে ভাগে যাও, সেখান থেকে যেটা রস সেটিকে আস্বাদন করো, আর যেটা কটু রস সেটাকে বর্জন করো। তাহলে রবি রেখা যখন শাখান্বিত শাস্ত্রের হচ্ছে, বাক্যটা খুব ভাঙালো স্যার, শাস্ত্রের বাক্য তিক্ত, শাস্ত্রের বাক্য যদি পুরোপুরি জানতে চান তাহলে খুব হ্যাঁ তিক্ত, খুব ধাঁধালো। মানে ওষুধ হ্যাঁ যেমন হয় না, যেমন সৎ বৈদ্য যে ওষুধ দেয় এরকম কি তিতো হয়, সবাই হ্যাঁ থেকে খেতে চায় না, এ জোর করে ধরে খাওয়াতে হয়, মানে হা করে দিলেও খাবে না, চিনি গুঁড়ায় তারপরে খাওয়াতে হয়, এমন বিষয়টা। তো এইরকম শাস্ত্র বাইরে খুব ঝাঁঝালো, খুব তিক্ত মনে হয়। কিন্তু স্বাস্থ্যের মধ্যে বিরোধ আছে। বলছে স্বাস্থ্য বলছে কি, ভব্য স্বাস্থ্যস্য অল্পস্য কালো, আমাদের কালটা অল্প, স্বাস্থ্য বহুত, আয়ুটা কম। তো এই জন্য বলছে যথা ক্ষীরং, হ্যাঁ, রাজহংস, যথা ক্ষীরং রাজহংস সারস্য নিরক্ষীর। যেমন জলের থেকে ক্ষীর যেমন রাজহংস আসন্ন করতে পারে, যেমন জল আর ক্ষীর যেমন দিলে পরে রাজহংস যদি দেন তো রাজহংস কিন্তু ক্ষীরটা নেবে, জলটা কিন্তু খাবে না। হ্যাঁ তো সেরকম আমাদের কি করতে হবে, অনেক শাস্ত্র, বেদ অধ্যয়ন করা কারোর সাধ্য নাই। আর বেদের যে একটা একটা শব্দ, যে সংস্কৃত শব্দ, সাধারণ পণ্ডিত দ্বারা এই বেদের শব্দকে বিশ্লেষণ করার মতো ক্ষমতা নাই। তো এই জন্য আমাদের শাস্ত্র অনেক, বেদ পুরাণ, 18টা পুরাণ আছে, উপনিষদ আছে 110টা উপনিষদ, হ্যাঁ, 18 উপপুরাণ, 4টি বেদ। এই সমস্ত যদি অধ্যয়ন করা যায় তো একটা মানুষের, কলিযুগে একটা মানুষের সাধ্য নাই এই এই অল্প আয়ু নিয়ে, পারবে না। সে পুরো সারা জীবন পরে তাও শেষ করতে পারবে না। এই জন্য শাস্ত্রে বলেছে কালটা খুব কম। অনেক শাস্ত্র, যেমন রাজহংস যেমন ক্ষীর থেকে, নীর থেকে ক্ষীর থেকে আসন করে, তো তদ্রূপ আমাদেরকে তাই করতে হবে। এই জন্য ভগবান চিন্তা করলেন যে কলিযুগের তো মানুষের আয়ু কম, এত শাস্ত্র পড়ে আর তাল করতে পারবে না। এই জন্য ভগবান একটি গ্রন্থ দিলেন, সে হলো গীতা। এই কলিযুগে যে ভগবানের অর্জুনের দ্বারা উপদেশ করলেন, অর্জুনের দ্বারা সেটাকে জগতে প্রচারিত করার জন্য সেটাকে আমাদের জন্য দিয়েছেন। মানে শর্টকাট পথ দেখিয়ে দিলেন যে তুমি শুধু হ্যাঁ, গীতা শর্টকাট অধ্যয়ন করো। শর্টকাট শর্টকাট শর্টকাট, একদম, তাহলে তাছাড়া উপায় দেখুন, নাই। শর্টকাট পথ ভগবানও দেখিয়ে দিচ্ছেন, কিন্তু আমরা কেন শর্টকাট পথ অবলম্বন করতেছি না? আমরা একটু হুম, শর্টকাট পথ কেন আমরা এই জ্যোতিষ শাস্ত্রে প্রয়োগ করতে পারি না? যদি করতে পারি তাহলে তো আমরা দ্রুত শিখে ফেলতে পারি এবং ভালো জ্যোতিষ হয়ে যেতে পারি। ভালো দিতে পারি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, শর্টকাটটা দেখতে হবে, শর্টকাটে কি আছে। যেহেতু বেদ, উপনিষদ, তারপরে হচ্ছে মনুসংহিতা, বা ধরুন আপনার ওই ইয়ে, ধরেন মহাভারত বা রামায়ণ, এগুলো পড়ে এসে আমরা পারতেছি না, তার জন্য না একটি তাও গ্রন্থ দিয়েছে মাত্র 700 শ্লোকের মধ্যে সীমাবদ্ধ, গীতা। তাহলে সেটি পড়ে শিখে নিই। তাহলে আমরা এই যে হাজারো গ্রন্থ জ্যোতিষ শাস্ত্রের না পড়ে আমরা সামান্যর মধ্য দিয়ে দৃষ্টি নিতে পারি না? রবি রেখা অবশ্যই নিতে যখন পারি। শাখান্বিত হবে তখন সে বহু পথে যাবে, কিন্তু দৃষ্টিটুকুকে সংগ্রহ করবে। এই রবি রেখা শাখান্বিত হয়ে দৃষ্ট সংগ্রহ করবে, কিন্তু তাতে হৃদয় রেখায় টাচ করলে নিজে তৃপ্ত হবে, আর শিরোরেখায় টাচ করলে প্রকৃত সে জ্ঞান লাভ করে তার মস্তিষ্কে ধারণ করবে, এবং সেটিকে দিন দিন প্রতিফলন ঘটিয়ে মানবের কল্যাণ করবে। অর্থাৎ রবি রেখার শাখা রেখা বেরিয়ে হৃদয় রেখায় টাচ করাও কিন্তু শুভ, নিজের তৃপ্তি। আর শাখা রেখা বেরিয়ে শিরোরেখায় টাচ করা, সে জগৎকে তৃপ্তি দেবে, নিজেও তৃপ্ত হবে। হুম, যেমন গতকাল রাত্রে এই ধরেন আহ ভক্ত কথা শোনাতে বা সাধু কথা শোনাতে যিনি আসলেন, তিনি কিন্তু এসে চেয়েছে, বেড়াতে এসে কিছু মুখে না দিয়ে উনি কিন্তু সেই তত্ত্ব কথা শুনিয়ে গেলেন। তো এই যে শোনাবে সেই ব্যক্তি কিন্তু এই রবি রেখা শাখান্বিত হয়ে শিরোরেখা এসে বের হবে বা মিলিত হবে। এইবার ধরেন যখন বাদ সাধবে কোন জায়গায়, এই শাখা রেখাগুলো যদি বেরিয়ে শুক্রের ক্ষেত্রে যায়, সর্বনাশের গোড়া। কারণ রবির সঙ্গে শুক্রের শত্রুতা। এই শত্রুতা। শাখা রেখা বেরিয়ে এই আয়ু রেখাকে টাচ করলো বা ছেদ করলো, সর্বনাশের শেষ হলো।
এটি হুম। বেরিয়ে এসে শুক্রের ক্ষেত্রে প্রবেশ করলো, সর্বনাশ করেই ছাড়লো। এটি বেরিয়ে এসে চন্দ্রের ক্ষেত্রে আসলো। ওই নানা মুনির নানা মত, বহুদিক হুম। ওই 2 কলাম শিখবে, মানে 2 পাতার বাচ্চা বাক্য শিখবে, 10 পাতা প্রতিফলন ঘটাতে যাবে, আর বাচ্চা গেলে হবে বাচ্চা। হবে ভুল। যেমন আমরা ধরেন এই 1টি 2টি ক্লাস করে আমরা অনেকে জ্যোতিষ শুরু করে দেব, বা ধরেন 2-1টা পাথর বিক্রি শুরু করে দেব, বা ধরেন তন্ত্র মন্ত্র করা শুরু করে দেব, বাস্তু সাজেশন দেওয়া শুরু করে দেব। এই ধরনের লোক হবে কিন্তু এই রবি রেখার শাখা রেখা বেরিয়ে যদি চন্দ্রক্ষেত্রে যায়। হুম। ভালো এটা, কিন্তু সেটি যেন ও একটু অতিরঞ্জিত হয়ে যাবে। আবার এই রবি রেখার শাখা রেখা বেরিয়ে এই মঙ্গলের ক্ষেত্রে আসলো, তখন দেখা যাচ্ছে সে ওই প্রকৃত ছাই, যেখানে দেখো ছাই, উড়িয়ে দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। মানে ভূমি খুঁড়ে জিনিস বের করবে। মঙ্গলের সঙ্গে কিন্তু রবির কোনো শত্রুতা নেই, রবির সঙ্গেও মঙ্গলের শত্রুতা নেই। তখন কিন্তু ওই যেমন খরগোশ, হ্যাঁ খরগোশ আমাদের কি কাজ করে, কি উপকার করে? ইঁদুর আমাদের কি উপকার করে? ইঁদুর ধান খেতে ধান খায়, বরং আমাদের মূল্যবান জিনিস কেটে দেয়, কিন্তু এরা আমাদের কি উপকার করে? আমি বলবো এরাই প্রকৃত উপকার করে। কারণ দেখেন, আপনারা জমি চাষ করবেন, জমি চাষ করতে গিয়ে ট্রাক্টর লাগায় দেবেন, উপর থেকে দেখবেন হয়তো 9 ইঞ্চি 10 ইঞ্চি নিচে মাটি উল্টে নিয়ে যাচ্ছে। আর ইঁদুর শালা গর্তের ভিতর ঢুকে দেখবেন যে 2 4 5 হাত নিচে মাটি উপরে উঠাচ্ছে, উপরে মাটি নিচে নামাচ্ছে। খরগোশ তার গর্ত করে সেও কিন্তু এই করতেছে। হুম। আবার তারা যে বিষটা ত্যাগ করছে সেটি ওখানে গাছের জন্য ভিটামিন হয়ে দাঁড়াচ্ছে। হুম। এই লোক তখন কিন্তু মঙ্গলের পাওয়ার পাবে, আর মঙ্গল হচ্ছে ধৈর্য, সাহস, মনোবল, জনবলের কারক। তখন রবির আলোয় জগৎ দুলবে, আলোকিত হবে, আর মঙ্গল সৌর্য বীর্য ঐশ্বর্য দেবে। তখন কিন্তু এটি রাজযোগ তৈরি হবে। রবি মঙ্গল প্ল্যানেটে যুক্ত যদি কারো ধনভাবে, কারো ভাগ্যভাবে, কারো পঞ্চম ভাবে শুভ কারক হয়ে, কারো নবম ভাবে, কারো দশম ভাবে, কারো একাদশ ভাবে যুক্ত হয়, ঠিক যেমন ফল দেয় তদনুরূপ ফল দেবে এই রেখাটি। কিন্তু রেখাটি চিনতে হবে, মঙ্গলের ক্ষেত্র থেকে কোনো রেখা উঠে রবির ক্ষেত্রে টাচ করা মানে সেটা মঙ্গলের রেখা, ঘোর পাপ রেখা। শিখিয়েছি কিন্তু আপনাদের, মঙ্গলের যে কোনো রেখা মানেই খারাপ। হুম। আর এই রেখা কিন্তু চিনতে হবে যে রেখাটি কি মঙ্গলের ক্ষেত্র থেকে এভাবে রবির ক্ষেত্রে গেছে কিনা। ঘোর পাপ, মঙ্গলের তীর বিঁধে দেবে কিন্তু ওই রবির উপরে। রবির থেকে মঙ্গল কোনো অংশে কম নয় কিন্তু, এটি বুঝতে হবে। কারণ ওই যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, তিনি কিন্তু ইউনিভার্সিটি ধ্বংস করেছিলেন তার প্রধান সেনাপতি দিয়ে। তো এই প্ল্যানেটের কিন্তু বা এই রবি রেখার কিন্তু সেনাপতি হচ্ছে মঙ্গল। অর্থাৎ মঙ্গল যদি ক্ষিপ্ত হয়ে রবিকে টাচ করে, তখন কিন্তু ওই যে হনুমান যে যেমন লক্ষণ শক্তি সেলে পড়লে হনুমান যে সূর্যকে আটকে দিছিল না, যে হুম। যতক্ষণ লক্ষণ না জীবিত হবে ততক্ষণ সূর্য তুমি উঠতে পারবা না। তো তখন কিন্তু এই মঙ্গল গুলটি কাঠ দিয়ে রবিকে গুলি করবে, বুঝা গেল? কারণ সে কিন্তু সেনাপতি। তখন এই জাতকের রাগ, জেদ, ক্রোধ, অহংকার এত বেশি হবে যে রবির সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি অস্তাচলে চলে যাবে। পারলাম বুঝতে আমরা? কিংবা স্যার দশ হ্যাঁ, থাকবে কিন্তু অন্য সাইডে থাকবে, তার হলো বিশেষ করে তার হিংস্রতা, তার হয়তো সেনাপতি সুলভ, সেনাপতি দিক থেকে দশ থাকতে পারে, হবে না স্যার এগুলো? সেই মঙ্গলে যশটা যদি ক্ষেত্রগত, শুধু ক্ষেত্রগত পদোন্নতি দেবে, কিন্তু মানুষ মানুষ কি তাকে ভালো চোখে দেখবে? তুমি না। সেনাপতি হয়েছো, হওয়ার কারণে তুমি অমুক রাষ্ট্র দখল করেছো, অমুক রাজ্য দখল করেছো, হ্যাঁ তুমি রাজা হুকুম দেশে তুমি তাই করেছো, সাধারণ প্রজারা কি তাই মেনে নেবে? না। হ্যাঁ, বদনাম তাহলে করবে স্যার, খুশি বদনাম হচ্ছে অনেক কে? করবে। একমাত্র রাজা খুশি হচ্ছে, রাজ্য দখল করে এনেছো, তার হুকুম পালন করে এসেছো, সে খুশি হচ্ছে। কিন্তু আপনার যে শত শত বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে, সেখানে কি হচ্ছে? হুম। হ্যাঁ,
তুমি সেনাপতিকে পাঠিয়ে দিয়ে শত শত হাজার হাজার মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছো, দিয়ে তারপরে রাষ্ট্র দখল করেছো, তাদের অভিশাপ কি লাগেনি? হুম। সেই অভিশাপে কি সুনাম যশ প্রতিষ্ঠা থাকবে? থাকবে না। বিবেচনা বদনাম হবে করুন। স্যার, ওই যে হ্যাঁ, স্যার বদনাম হবে স্যার, ও অত্যাচারী মানে সেনাপতি হিসেবে ওটা একটা বদনাম সারা জীবন অত্যাচারী থাকবে স্যার। শাসক হবে, অত্যাচারী শাসক হবে সে। জি তো স্যার। এটি শিখতে হবে কিন্তু যে এই মঙ্গলের দিকে কিন্তু রেখাটি মোটা থাকবে আর রবির দিকে যে সরু হবে। আর যে রেখাটি রবির ক্ষেত্র থেকে নামবে সেটি দেখবেন নিচের দিকে মঙ্গলের দিকে এসে সরু হবে। এভাবে কিন্তু বুঝতে হবে। এবার আপনাদের প্রশ্ন কিন্তু থেকে গেছে যে রবি রেখার শাখা রেখা বেরিয়ে শুক্রের ক্ষেত্রে গেছে, দেখেন, তাহলে তার জীবনে শান্তি থাকবে না, সুখ থাকবে না, এমনকি প্রেম থাকবে না, ধন থাকবে না, ঐশ্বর্য থাকবে না। তো এই শুক্র শত্রু কিন্তু সে ধ্বংস করবে। তাহলে ধ্বংস করলে তার ওই রবি রেখার শাখা রেখা গিয়ে লাভটা হলো কি? এটি কিন্তু কোনো লাভ বয়ে আনবে না। তো কিসে কিসে এই স্যার রবি রেখা লাভ রয়েছে আর কিসে হচ্ছে এই রবির মানে আমাদের লস করাচ্ছে, তো এই ব্যাপার নিয়ে আমাদের আহ, সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের শ্রদ্ধেয় স্যার সুবীর মহন্ত বাবু, আপনি কিছু এবার বলুন যে এই রবির রেখার কোন কোন রেখা লাভ আর কোন কোন রেখা লস। বিশেষ করে ধরুন আরো একটি বিষয় দেখিয়ে দিয়ে যাই, ধরুন শুক্র বন্ধনী, এই যে শুক্র বন্ধনী, এইবার ধরেন এই শনি বন্ধনী। তাহলে শুক্র বন্ধনী রয়েছে, শুক্র বন্ধনীকে ছেদ করে রবি রেখা আসছে। ওই জাতক যতই লেখাপড়া করুক, যতই বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা হোক, যতই সে প্রতিষ্ঠা পাক, দেখবেন তার লালসা, লোভ লালসা কিন্তু বেশি থাকবে। হুম। এমনকি শনি বন্ধনী যখন থাকবে দেখবেন যে সে পরিশ্রম করে যশস্বী খ্যাতিমান প্রতিষ্ঠিত হয়েছে ঠিকই, কিন্তু আবার তাকে ধপাস করে ফেলেও দিতে পারে। কারণ করে। শনি কখনো কিন্তু যখন দেয় তখন স্বসাগরধনী অধিপতি করে, যখন নেয় তখন নিঃস্ব রিক্ত করে ছাড়ে। কারণ এই শুক্র আর শনি দুটি গ্রহ রবির জন্য ঘোর পাপ। এই দুটি ক্ষেত্র কিন্তু বুঝতে হবে। শুক্র বন্ধনী যদিও বিশেষ করে বুধের আঙ্গুল আর শনির আঙ্গুলের গোড়া থেকে ঘিরে হয়ে থাকে, কিন্তু নামটি শুক্র বন্ধনী। আটকে দেয় কিন্তু রবিকে এবং আটকে দেয় শনিকে। তো রবি হুম। আর শনিকে আটকে যখন এক বোতলের ভিতর আটকানো হবে, দুই শত্রু কিন্তু গুতাগুতি করবে ওর মধ্যে। কারণ দুইটা দুই রকম। হুম। ধরেন একটা দুটি মাছ ছেড়ে দিলাম, একটি হচ্ছে পুঁটি মাছ আর একটি শোল মাছ। এইবার শোল মাছ তো পুঁটি মাছকে খাওয়ার জন্য সে চেষ্টা করবে। তো ঠিক শনি আর রবি ওই যে দুটি একে অপরকে খাওয়ার চেষ্টা করবে, মারামারি করার চেষ্টা করবে। এটি কিন্তু ওখান থেকে জাতকের বাঁচতে হবে, তবেই না রবি রেখার গুণ প্রতিফলিত হবে। প্রতিপালিত হবে। মাথায় রাখতে হবে। ঠিক আছে স্যার। সুবীর মহন্ত বাবু, তাহলে আপনি একটু আলাপ আলোচনা করেন ঠিক এই আছে স্যার। রবি স্যার রেখার আমার স্যার গুণ একটু এবং দোষ নিয়ে। আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার, প্রশ্ন তো আসলে কি শোনা যাচ্ছে রেখা না। তৈরি করা যায় না স্যার? হুম স্যার বলছি যে আমরা তো স্যার শুধু রেখা তো স্যার শিখতেছি স্যার। হুম রেখা স্যার তৈরি করা যায় না হাতে স্যার নতুন করে? যাই, কি রেখা তো তৈরি সেটা করবেন কিভাবে বলেন। যদি একটু বলতেন। স্যার, যেমন আমার হাতে রবি রেখা নেই, হুম আমি রবি রেখা তৈরি করবো আমার হাতে, কিভাবে করবো স্যার? করেন, ছুরি দিয়ে কেটে তারপরে করেন। হ্যাঁ, তাহলে তো ছুরি দিয়ে রেখা কেটে যদি রবি রেখা তৈরি করে জগৎকে আলোকিত করা যেত, তাহলে তো দেখা যাচ্ছে প্রত্যেকেই কিন্তু ভাগ্য রেখা কেটে তার ভাগ্যকে উত্থান ঘটাতে পারত। তাহলে আর ভাগ্য রেখার প্রতিকার দরকার ছিল না। ওই যে বললাম না, রবি আজকের লগ্নের দ্বাদশে,
কয়টা পর্যন্ত? 9:30 পর্যন্ত থাকবে। 9:41 এখন বাজে, অর্থাৎ 9:30 পর্যন্ত কর্কট লগ্ন থাকবে। তো কর্কট লগ্ন পার হয়ে গেছে, এখন কিন্তু লগ্ন সিংহ হয়ে গেছে। হুম। তো কর্কট লগ্নে বুধ শুক্র পাপ, আর সিংহ লগ্নে সেও বুধ শুক্র পাপ, দুটি তো একই। আর মঙ্গল আর বৃহস্পতি হচ্ছে শুভ। তো কর্কট লগ্নে রবি দ্বাদশে বসে আছে ব্যস্ত হয়ে, আর সিংহ লগ্নে হলে রবি তখন একাদশে বুধাদিত্য যোগ তৈরি হবে। তো তখন কিন্তু শুক্র আর ব্যস্ত হচ্ছে না, শুক্র কিন্তু তৃতীয় পতি এবং ভাগ্যপতি হচ্ছে, ওই সরি তৃতীয় এবং কর্মপতি হচ্ছে, আর এখন হয়েছে চতুর্থ এবং আয়পতি। ফলটা কিন্তু পাল্টে যাচ্ছে। ওই যে কিন্তু ফলটা আমাকে উপভোগ করতে দিল না, কারণ কি? দেখেন ফলে, ওই যে বললাম না আমার রবি রেখা নেই, রবি রেখা ওই যে কেটে বের হয়নি, মানে ফলটা আমাকে ভোগ করতে দেয়নি, দিল না, কিন্তু দিল না। দেখেন ক্লাস 8টা থেকে 9:42 পর্যন্ত 1 ঘন্টা 42 মিনিট অতিক্রম হলো। এখন ধরেন এই আরো 2 জন যোগদান করলেন, তাহলে কি হলো? ক্লাসের মূল সময় হয়ে গেল, এখন এসে শিক্ষার্থী যোগদান করলেন। কিন্তু আজকের টপিকসটা দুটো টপিক ছিল, দুটো টপিকসই কিন্তু ক্লাস হতো। এমন স্বাধীন দিন, এমন আহ, ভালো দিন, মানে কি বলবো, 21 তারিখের বৃহস্পতির দিন, কিন্তু সালে মাসে মিলে শনি, শনি কিনা কিনা লগ্নের সপ্তম অষ্টমপতি পাপ গ্রহ, সে অষ্টমে বসে আছে। কিভাবে দেবে? এই শনি যদি দিতে পারতো, তাহলে আজকের ক্লাস ওই রেখা কেটে, প্রসেনজিৎ বাবু নাকি প্রশ্ন করেছেন, রেখা কেটে রেখা তৈরি করে বিবাহ রেখার ক্লাস বিচারের কৌশল করিয়ে দেন, তাহলে বুঝবো যে রেখা কেটে আপনি কিছু করতে পারবেন। করিয়ে দেন। স্যার আমার প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার স্যার রবি রেখার শুভ ফল পেতে হলে কি স্যার রবি এবং সেই সাথে শুক্র এবং শনি এই তিনটি গ্রহকে কিছু শুভ থাকতে হবে স্যার? হ্যাঁ, শুভ থাকতে হবে। রবি রেখার যেমন কয়েকটি জিনিস আপনারা লিখে নিতে পারেন, যে রবি জি স্যার রেখার বলেন। ফল পেতে গেলে আমাদের রবির সঙ্গে শুক্র, শনি এবং রাহু এই 3টি গ্রহের ক্ষেত্র শুভ থাকতে হবে, বা রাহু রেখা শুভ থাকতে হবে, শুক্র রেখা শুভ থাকতে হবে, শনি রেখাও শুভ থাকতে হবে, না থাকলে হবে না। এইবার যখন মঙ্গলের ক্ষেত্রে রেখা দেখবেন, মঙ্গলের ভার্টিক্যাল রেখা একমাত্র বুধের ক্ষেত্র ভালো থাকতে হবে, না হলে সে কিন্তু ভালো থাকবে না। অর্থাৎ এটি লেখা লাগে না, এটি কিন্তু তার সঙ্গে যে যে গ্রহ শত্রু সেটি, যেমন সত্যি রাহু স্যার। রেখা বিচার করতে গেলে আমাদের দেখতে হবে যে রবি, চন্দ্র আর কে, মঙ্গল, মঙ্গল। এই 3টি গ্রহ মঙ্গল। তার শত্রু। এই 3টি গ্রহর ক্ষেত্র যদি ভালো থাকে, তাহলে রাহু ভালো ফল দেবে, আর না হলে ভালো ফল দিতে পারবে না। কেতুর ক্ষেত্রে যেমন শুক্র এবং শনি, এই দুটি গ্রহ যদি ভালো না স্যার থাকে, তাহলে কেতু ফল দিতে পারবে না। ভাগ্যরেখা ভালো থাকলেও ফল দিতে পারবে না। ভাগ্যরেখা, ধরুন ভাগ্যরেখার সঙ্গে ওই ইয়ে গুহ্য ক্রস চিহ্ন তৈরি করেছে, কিন্তু দৈব শক্তি দিতে পারছে না, কারণ শনি আর শুক্র, শুক্র দেবে স্বচ্ছতা, নিট অ্যান্ড ক্লিনতা, আর শনি দেবে সাধন ভজনের সিদ্ধি লাভ। এই সিদ্ধি লাভ না দিলে ভাগ্য উন্নতি হবে না, কেতুর ভাগ্য রেখা জাগ্রত হবে না। আবার যখন শনি রেখা বিচার করব, তখন কিন্তু রবি, চন্দ্র, মঙ্গল, এই 3জন মানে পিতা মাতা সেনাপতি, এই 3জন যদি শুভ না থাকে, তাহলে শনি কিন্তু পাবে না। কারণ কি জানেন? ওই যে শনি, যম আর শনি দুজনে রবির পুত্র। তো তো যমরাজকে একটি চাকরি দিল বাবা, জান কবজ করার জন্য। মানুষের আয়ু শেষ হলে তাকে মেরে নিয়ে আসো, তার আত্মাকে নিয়ে আসো এখানে যমরাজের কাছে বিচার করার জন্য। তো যমরাজ বিচার করে সে হয় মেরে দিচ্ছে, নচেত দুদিনে ছাড় দিচ্ছে। শনিকে দিল না।
শনি কি করলো? শনি তখন তপস্যায় লিপ্ত হলো, তপস্যায় লিপ্ত করে শিবকে ডেকে আনলো, শিবের কাছে বর চাইলো। শিব কি বলল? যে তোমার বাবা দেয়নি তো আমি কি দেবো? বুঝতে পারছেন? অর্থাৎ বাবা দেয়নি, আমি কি দেবো? তো রবি আর চন্দ্র, রবি পিতৃকারক, চন্দ্র মাতৃকারক, আর সেই সঙ্গে মঙ্গল হচ্ছে শক্তির কারক। তো এই যে শক্তি, সাহস, মনোবল যদি না থাকে, পিতা যদি না দেয়, মাতা যদি না দেয়, তাহলে কিন্তু ওই শনির সাধনায় সিদ্ধি লাভ হবে না। অর্থাৎ মাতা কি দেবে? স্নেহ, মায়া, মমত্ব দেবে। আর শনির সাধনায় রবি কি দেবে? যে যেটা ভালো সেটি গ্রহণ করাবে, মন্দটিকে দূর করাবে। আর হচ্ছে মঙ্গল, মঙ্গল আপনাকে ধৈর্য ধরে সাধন করার সুযোগ দেবে। যেমন লোকনাথ ব্রহ্মচারী বাবা যখন সাধনায় যান, তখন ওনার সঙ্গে যে দুজন লোক ছিলেন, তারা কিন্তু ওই সাপ উঠতে দেখে পালিয়ে চলে গেছিলেন। ওনারা কি সিদ্ধি লাভ করেছেন? করেন কিন্তু নেই। অর্থাৎ শনির যোগ সাধনা, একাগ্রতা, সিদ্ধি সাধনায় সিদ্ধি লাভ, এগুলো করতে গেলে রবির যেমন গুরুত্ব, চন্দ্রেরও তেমনি গুরুত্ব, মঙ্গলেরও কিন্তু ঠিকই গুরুত্ব রয়েছে। এভাবে অনুধাবন করে মাদার অ্যাস্ট্রোলজি কেন, বৈদিক অ্যাস্ট্রোলজি বা ভারতীয় অ্যাস্ট্রোলজি কেন মাদার অ্যাস্ট্রোলজি, এটি আগে বুঝে আসতে হবে। মূল যে 25 পৃষ্ঠার যে সূত্র পাঠিয়েছি, এটি একেবারে মুখস্থ রাখতে হবে। না রাখলে জ্যোতিষ শিক্ষা হবে না, না রাখলে সাধন হবে না, সাধনে সিদ্ধি লাভ হবে না। নানা মুনির নানা মত শুনবো, নানান গ্রন্থ পড়বো, কিন্তু ফলাদেশ দিতে পারবো না। তো যাই হোক, ঠিক আছে স্যার, আপনি একটু রেস্ট নিন। সুবীর মহন্ত বাবু, আপনি তাহলে এইবার রবি রেখার দোষ ত্রুটি নিয়ে শিক্ষার্থীদের কিছু দেন, বুঝিয়ে দেন। আচ্ছা স্যার, নমস্কার স্যার, ভালো হ্যাঁ। থাকবেন। নমস্কার, নমস্কার। সকলকে হরে কৃষ্ণ, শুভ সকাল, নমস্কার জানাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।